বাংলাদেশ একজন অজিত দোভাল বানিয়েছে, একজন নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে, এনার নাম খলিলুর রহমান। এই খলিলুর রহমান হচ্ছে বাংলাদেশের একজন বিতর্কিত প্রবাসী, বাংলাদেশ থেকে তিনি মূলত আমেরিকায় থাকেন। এই খলিলুর রহমান মূলত 2001 সালে আমরা যাকে দেখেছিলাম বাংলাদেশ সরকারের তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান, তার সেক্রেটারি হিসাবে। মূলত ইনি একজন ডিপ্লোম্যাট এবং উনি চাকরি জীবন সম্পন্ন করেননি, অল্পদিন উনি বাংলাদেশের ফরেন সার্ভিসে চাকরি করেছেন। তার সুবাদে উনি 2001 সালে আলোচনায় আসেন তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সেক্রেটারি হিসেবে। এবং ওই সময় ওনার বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে যে উনি একটি পরকীয়ার কারণে উনি চাকরি ছেড়ে বাংলাদেশ থেকে চলে যান এবং উনি দীর্ঘদিন হাওয়া হয়েছিলেন। এই হাওয়া মানুষটা হঠাৎ করে 2024-এর পট পরিবর্তনের পরে আমরা শুনলাম বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক স্পেশাল দূত হিসাবে সরকারের মানে এই ডক্টর ইউনূসের বিশেষ দূত হিসাবে উনি জয়েন করলেন। এরপরে আমরা খুঁজে টুজে সেই খলিলুর রহমানকে আবিষ্কার করলাম এবং তিনি আমরা দেখলাম যে ব্যাংকক সফরের আগে কয়েকটি প্রেস কনফারেন্স করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা করলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠকের আগের দিন রাতে খলিলুর রহমানকে আমরা দেখলাম অজিত দোভালের সঙ্গে তিনি ডিনার টেবিলে কয়েকটি ছবি প্রকাশ করলেন এই সরকারের উপদেষ্টা। এবং খোঁজ খবর নিয়ে আমরা যেটা জানলাম যে উনি বিশেষ করে উনি একসময় জাতিসংঘের সঙ্গে কাজ করতেন, সেই সুবাদে উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছেন, যে কাজটি উনি ইউনূসের পক্ষে থেকে করছেন। মজার ব্যাপার হচ্ছে গতকাল ইউনূস সরকার তাকে জাতীয় উপদেষ্টা হিসেবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিলেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে অর্থ তাহলে আমার কাছে মনে হচ্ছে ইউনূস সরকার বা তার আশেপাশের লোকজন বোঝে না যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি। তা আমার প্রশ্ন হচ্ছে যে দেশের সামরিক বাহিনীর বা গোয়েন্দা ইন্টেলিজেন্ট এজেন্সি বা পুলিশ বাহিনী থেকেই মূলত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে নিয়োগ করা হয়। পৃথিবীর সমস্ত দেশে আমরা সেটাই দেখি। যেমন আমেরিকাতে আমরা তুলসী গাবার্ডের কথা বলছি, তাকে নিয়োগ করা আছে, সে সামরিক বাহিনীর লোক ছিল, ইন্টেলিজেন্ট এজেন্সির লোক ছিল। ভারতের যারা নিরাপত্তা অ্যাডভাইজার হিসেবে বিগত দিনে দায়িত্ব পালন করেছে বা এখন যিনি করছেন বা তার উপদেশ পাশে যারা কাজ করেন সবাই সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা ইন্টেলিজেন্স এজেন্সি থেকে আসে। কিন্তু এই খলিলুর রহমান কোথা থেকে এলেন, তাকে অজিত দোভাল বানিয়ে দেওয়া হলো। এরকম হাস্যকর কাজকর্মগুলো বাংলাদেশে হচ্ছে। তো এই যে কবিন অজিত দোভাল, এই কপি অজিত দোভাল বাংলাদেশের সামরিক শক্তিকে কোথায় নিয়ে যাবেন, কিভাবে অপারেট করবেন? আমার একটা প্রশ্ন বারবার করে মাথায় আসছে, সেটা হচ্ছে এই খলিলুর রহমান সম্পর্কে তো আপনি বলছেন যাকে ডিনার টেবিলে অজিত দোভালের সঙ্গে দেখা গেছে। এবারে ওই হালকা মুডে কথার ছলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মোহাম্মদ ইউনূসের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আবার ফাঁস করে দিয়ে আসলেন না তো অজিত দোভালের কাছে? মানে আমার এই বিষয়টা খুব মাথায় আসছে। এই ভদ্রলোককে আমার ধুরন্ধর মানে আমার যতটুকু অনুসন্ধান, আমি এটা অনুসন্ধান তাকে নিয়ে পড়েছি, সেটি আমার কাছে আছে, তো আমি সেটা পাবলিশ করব। তো আমি যতটুকু দেখলাম সেটা ধুরন্ধর, সে নিজের ভালো ছাড়া আর কিছু বোঝে না। হ্যাঁ, এবং সে কিন্তু একটা মার্ডার মামলার আসামি হয়েছিল 2001 সালে। ওই যে পরকীয়ার ইতিহাস বললাম, সেই পরকীয়ার কারণে এই যে মহিলার সঙ্গে ওনার অবৈধ সম্পর্কের কথা আমরা শুনেছি, সেই সম্পর্কের কারণে তার হাজবেন্ড ওই মহিলাকে গুলি করে মেরেছিলেন এবং নিজেও আত্মহত্যা করেছিলেন সেই পিস্তলের। তো এটা বড় বিষয়, সেই বিষয় কি এই ছোট্ট আলোচনায় আজ না বলি, কিন্তু তাকে আবার ধুরন্ধর মনে হয়েছে এবং সংখ্যার কোনো কারণ নেই যে ভারতের সঙ্গে সে তথ্য বিনিময় করবেন না, এরকম কোনো ইস্যু নেই, সে করতে পারে এবং তাকে সেভাবে তার ব্যাকগ্রাউন্ড সেভাবে আছে, সে ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ, এবারে আমি একটা বিষয় আপনার কাছে আসি, সেটা হচ্ছে গিয়ে দেখুন এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, এটা তো ভারত তো হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে এরকম নয় শাহিদুল ভাই। এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার নেপথ্যে কিন্তু বাংলাদেশকে একটা বার্তা দেওয়া হলো। এটা একটা ছোট ডিসিশন ভারতের তরফ থেকে, যে ভারতের মাটি তোমাদের বাণিজ্যের জন্য, রপ্তানি বাণিজ্যের জন্য আমরা ব্যবহার করতে দেবো না, একটা ছোট্ট ডিসিশন। কিন্তু এই ছোট ছোট ডিসিশনগুলোর মাধ্যমেও বাংলাদেশকে কিন্তু ভারতের তরফ থেকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা এবার নিজেদেরকে ঠিক করো। উপদেষ্টা মণ্ডলীকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছে তোমরা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করো এবং
ভারতের সঙ্গে যে সুসম্পর্ক যদি চাও তাহলে কিন্তু যে বিষয়গুলো মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বিমস্টেকের সাইডলাইন মিটিংয়ের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া পেজে, সেই বিষয়গুলো নিয়ে যদি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কাজ করে তবেই কিন্তু ভারত একটা সুস্থ ভালো একটা সম্পর্কের দিকে সেটাকে নিয়ে যেতে পারে বা ভাবনা চিন্তা করতে পারে। আপনার এ বিষয়ে কি মত? দেখুন, প্রত্যেকটা রাষ্ট্রেরই উচিত তার কি বলে যে জনগণের স্বার্থ রক্ষা করা প্রথমত, দ্বিতীয়ত বন্ধুত্ব বা প্রতিবেশী বা আন্তর্জাতিক সম্পর্ক। তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তিটি, যে বিষয়টি ছিল যেটি বাতিল করা হয়েছে, সেটি মূলত বাংলাদেশের গার্মেন্টস পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর জন্য শেখ হাসিনার অনুরোধে নরেন্দ্র মোদী সরকার সেটি করেছিলেন। এবং তখন কিন্তু ভারতের যারা রপ্তানিকারক ব্যবসায়ীরা এই ব্যাপারে তাদের একটি আপত্তি ছিল। তা সত্ত্বেও বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি হাত বাড়িয়ে নরেন্দ্র মোদী সরকার সেই অনুমতিটি দিয়েছিলেন। কিন্তু আজ যখন বাংলাদেশ শত্রুর কাতারে ভারতকে নিয়ে গেছে, ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সরকার দেখছে, তখন কেন তারা সেই সুবিধাটি দেবে? এটিতে একটি প্রশ্ন থাকে। আপনি আমাকে তখনই তো সুবিধা দেবেন যখন আপনি আমার বন্ধু, কিন্তু আপনি ঘোষণা করছেন আমি আপনার শত্রু, তাহলে কেন আপনি আমার কাছ থেকে সুবিধা নেবেন? এক নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এই যে কন্টেইনার গুলো আসছে বাংলাদেশ থেকে, এই কন্টেইনারে যদি বোমা নিয়ে আসে তারা, এই কন্টেইনারে যদি তারা অন্য কিছু ঢুকিয়ে দেয়, ধরেন কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে এক ট্রাক আগ্নেয়াস্ত্র পাঠিয়ে দিল চায়না থেকে, যে পাঠানোর তো বাংলাদেশের ইতিহাস আছে। সেই তারেক রহমানের নেতৃত্বে যে 2004 সালে যে 10 ট্রাক অস্ত্র ভারতের মুখে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, সেই চালানটি ধরা পড়েছিল। তার আগে হয়তো অনেক চালান বাংলাদেশের থেকে ঢুকেছে ভারতে। তো সেই ইতিহাস তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আছে, যে তারা নিজের স্বার্থকে জবাই করে অপরের উপকার করতে যায়। সেরকম ইতিহাস বাংলাদেশের আছে। সেই ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং ভারত তার নিরাপত্তাটি আগে দেখবে, নিরাপত্তার বিষয়টি আগে দেখবে। আপনি চিকেন নেক দখল করতে চাইছেন, আপনি ভারতের বিরুদ্ধে বিমানবন্দর বানাতে চাইছেন, যুদ্ধ বিমান মানে কি বলে সামরিক বিমান ঘাঁটি বানাতে চাইছেন, আপনি চিকেন নেককে আলাদা করে আপনার সরকারের উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, ছবি দিচ্ছে, বাংলাদেশের নতুন ম্যাপ হবে। তো সেইখানে দাঁড়িয়ে ভারত তো আঙুল চুষবে না। তাদের 140 কোটি মানুষের একটি দেশ, তাদের ভিন্ন মতের মানুষ আছে। সরকার তো একা নয়, সরকারের বিরোধী দল আছে, বিভিন্ন রাজ্যে বিরোধী দল আছে, তারা সরকার ব্যবস্থা পরিচালনা করে। সেইখানে দাঁড়িয়ে তাদের আঙ্গুল চোষার সুযোগ নেই। আমরা বলবো না যে ভারত, এখন আপনি যখন পাকিস্তান চায়নাকে বলছেন, অনুরোধ করছেন ভারতের এই সীমান্তে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, আপনার সক্ষমতা বাড়ানোর জন্য, সেখানে ভারত শাহিদুল ভাই এটা স্পষ্ট যে ভারতের তরফ থেকে অবস্থান একেবারে স্পষ্ট করেছে, শুধরে যাও না তো সমস্যা কিন্তু বাড়বে।